Hello everybody, welcome to the Way of Solution. 3rd January 2026 এর কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিকে প্রশ্ন উত্তর আমরা চর্চা করব। প্রতিদিনের এই পর্বটি আমরা দ্য ওয়ে অফ সলিউশনে নিয়ে আসছি সকাল 6টাতে। লাইভ ক্লাসটা দেখতে পাবে এই চ্যানেলেই। তো যারা নতুন যুক্ত হচ্ছে অবশ্যই বলবো আর সমস্ত চ্যানেলের আমাদের TWS একাডেমি, TWS স্মার্ট এবং দ্য ওয়ে অফ সলিউশনের লাইভ ক্লাস হয়ে থাকে, বিভিন্ন পরীক্ষার প্রিপারেশন আমরা দিয়ে থাকি। সো যারা প্রথম দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর প্রতি মাসের আমরা মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স আপলোড করে থাকি। তো লাস্ট মান্থ 2026 জানুয়ারি মাসের কারেন্ট অ্যাফেয়ার্স আমরা অলরেডি আপলোড করে দিয়েছি দ্য ওয়ে অফ সলিউশন চ্যানেলেই। আমি লাইভ সেকশানে গেলে সেখানে ওই কারেন্ট অ্যাফেয়ার্সের ফুল ভিডিওটা পেয়ে যাবে। তো অবশ্যই এখনও যদি না দেখে থাকো ফুল কারেন্ট অ্যাফেয়ার্স, ফুল মান্থের কারেন্ট অ্যাফেয়ার্স, তো অবশ্যই দেখে নেবে। চলো আমরা শুরু করব আজকের পর্ব। চাকরির পরীক্ষার সেরা প্রস্তুতির জন্য অবশ্যই ডাউনলোড করো TWS একাডেমি অ্যাপ। ওয়ান অ্যান্ড অনলি একটাই কিন্তু ভরসা TWS একাডেমি চাকরি পাওয়ার জন্য। TWS একাডেমিতে ANM GNM ব্যাচে ক্লাস শুরু হয়ে গেছে। যারা অ্যাডমিশন নাওনি অবশ্যই অ্যাডমিশন নিয়ে ফেলো। প্রথম প্রশ্ন, 2026 সালে 1 ফেব্রুয়ারি ইন্ডিয়ান কোস্ট গার্ড কততম প্রতিষ্ঠা দিবস পালন করলো? তো ইন্ডিয়ান কোস্ট গার্ড এরা রিসেন্টলি তাদের প্রতিষ্ঠা দিবস উদযাপন করেছে। তাদের প্রতিষ্ঠা দিবস 1 ফেব্রুয়ারি পালন করা হয়, কারণ 1977 সালে এই 1 ফেব্রুয়ারির দিনটাতেই প্রতিষ্ঠা হয়েছিল ইন্ডিয়ান কোস্ট গার্ড। সো এই দিনটা আমরা সেলিব্রেট করি, বা আমাদের ভারতীয় কোস্ট গার্ড, ইন্ডিয়ান কোস্ট গার্ড সেলিব্রেট করে থাকে তাদের প্রতিষ্ঠা দিবস হিসেবে। রিসেন্টলি তারা 50তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করেছে। ইন্ডিয়ান কোস্ট গার্ড মার্কস 50th রাইজিং ডে, সেলিব্রেটস 5 ডেকেডস অফ সার্ভিস। তাদের 5 দশক ধরে যে তারা আমাদের ভারতকে সার্ভিস দিয়েছে, পরিষেবা দিয়েছে, সেটার 50তম বছর তারা রিসেন্টলি সেলিব্রেট করেছেন। কোন রাষ্ট্রায়ত্ত সংস্থা PSU সম্প্রতি টানা তৃতীয়বার গ্রেট প্লেস টু ওয়ার্ক শংসাপত্র পেয়েছে? টানা তৃতীয়বার, কনসিকিউটিভ 3 ইয়ার্স, 3 বছর ধরে টানা তারা গ্রেট প্লেস টু ওয়ার্ক শংসাপত্র পেয়েছে। সেটা হচ্ছে রাষ্ট্রায়ত্ত একটা আমাদের কোম্পানি স্যাল, SAIL। দেখো, স্যাল আর্নস গ্রেট প্লেস টু ওয়ার্ক সার্টিফিকেশন ফর 3rd কনসিকিউটিভ টাইম। স্যাল টানা তৃতীয়বারের মতো দুর্দান্ত কর্মক্ষেত্রে সার্টিফিকেশন অর্জন করেছে, অর্থাৎ গ্রেট প্লেস টু ওয়ার্কের শংসাপত্র তারা টানা তৃতীয়বার পেয়েছে। 2026 সালের জানুয়ারি ফেব্রুয়ারিতে সরস মেলা কোথায় আয়োজিত হচ্ছে? আজকের ক্লাসটি শেষ পর্যন্ত দেখবে, বাজেট নিয়ে বেশ কিছু চর্চা হবে। হ্যাঁ, 2026 সালের জানুয়ারিতে সরস মেলা কোথায় আয়োজিত হচ্ছে? সরস মেলা প্রতি বছরই আয়োজিত হয়ে থাকে জম্মু অ্যান্ড কাশ্মীরে। তো রিসেন্টলি জম্মুতে আয়োজিত হয়েছে সরস মেলা। একটু দেখে রাখো, দ্য জম্মু অ্যান্ড কাশ্মীর রুরাল লাইভলিহুড মিশন, যেটাকে JKRLM বলা হচ্ছে, টু হোস্ট এক্সপেন্সিভ এডিশন অফ সরস মেলা। তো রিসেন্টলি তারা সরস মেলা হোস্ট করেছে জম্মুতে। এটা তোমার 31 জানুয়ারি থেকে শুরু হয়েছে এবং 9 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে 2026-এর। ভারতের প্রথম তরলীকৃত প্রাকৃতিক গ্যাস ডিজেল ডুয়াল ফুয়েল DEMU ট্রেনটি কোথায় চালু করা হয়েছে? তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা LNG অ্যান্ড DEMU ট্রেনটি রিসেন্টলি চালু হয়েছে আহমেদাবাদে। এটা ভুল আছে, হ্যাঁ, আহমেদাবাদ রাইট অ্যান্সার, অপশন বি। আহমেদাবাদে রিসেন্টলি চালু হয়েছে। যদি আমরা দেখি, ইন্ডিয়ান রেলওয়েজ লঞ্চেস ফার্স্ট এভার LNG ডিজেল ডুয়াল ফিউল ডেমু ট্রেন ইন আহমেদাবাদ। তো আহমেদাবাদে এই ট্রেনটি রিসেন্টলি লঞ্চ করা হয়েছে। কেন করা হয়েছে? বিকজ অফ টেকসই এবং পরিবেশ বান্ধব রেল পরিচালনার দিকে এক বিরাট পদক্ষেপ হিসাবে ভারতীয় রেলওয়ে আহমেদাবাদের সবরমতীতে দেশের প্রথম LNG মানে কি এখানে লেখাই আছে লিকুইফাইড ন্যাচারাল গ্যাস, অর্থাৎ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস। তো সেই LNG ডিজেল ডুয়েল ফুয়েল, যেটাকে ডেমু বলা হচ্ছে, ডেমু ট্রেন সফলভাবে পরিচালনা করেছে এই উদ্যোগের আওতায়। 1400 HP ডেমু ট্রেনের ড্রাইভিং পাওয়ার কারগুলিকে ডুয়েল ফুয়েল সিস্টেমে রূপান্তরিত করা হয়েছে, যা ঐতিহ্যবাহী ডিজেল ব্যবহারে প্রায় 40% প্রতিস্থাপন করে। অলরাইট, তো এখানে কিন্তু আমরা দেখব কি ডিজেল ব্যবহারকে এটা প্রতিস্থাপন করছে, প্রায় 40% কমিয়ে আনছে বা 40% প্রতিস্থাপন করছে এটি। নেক্সট ইজ, কোন রাজ্যের মুখ্যমন্ত্রী গ্রাম উত্থান
যোজনার সূচনা করেছে? মুখ্যমন্ত্রী গ্রামোত্থান যোজনার সূচনা করেছে কোন রাজ্যের মুখ্যমন্ত্রী? রাইট অ্যান্সার ইজ গুজরাট। দেখো, গুজরাট সিএম ভূপেন্দ্র প্যাটেল লঞ্চেস স্টেটস ওয়াইড মুখ্যমন্ত্রী গ্রাম উত্থান যোজনা ফ্রম ভাদ্রান ইন আনন্দ ডিস্ট্রিক্ট। তো গুজরাটের আনন্দ ডিস্ট্রিক্টের ভাদ্রান থেকে সেখানকার গুজরাটের সিএম ভূপেন্দ্র প্যাটেল রিসেন্টলি মুখ্যমন্ত্রী গ্রাম উত্থান যোজনা চালু করেছেন। বিশ্ব জলাভূমি দিবস কোন তারিখে পালিত হয়? প্রতি বছর একটা দিনে বিশ্ব জলাভূমি দিবস অথবা রামসার দিবস পালন করা হয়। এই দিনটাকে আমরা রামসার দিবসও বলতে পারি। কেন বলা হয় রামসার দিবস সেটা অবশ্যই বলবো। দেখো, রামসার দিবস বা বিশ্ব জলাভূমি দিবস পালিত হয় প্রতি বছর 2রা ফেব্রুয়ারি। ওয়ার্ল্ড ওয়েটল্যান্ডস ডে ইজ সেলিব্রেটেড অন 2nd February annually to marks the adoption of the Convention on Wetlands on February 2nd, 1971। 1971 সালে ইরানের রামসার বলে একটা শহরে, ইরান এক দেশ মধ্যপ্রাচ্যে, সেই ইরানের রামসার শহরে একটা সম্মেলন বসেছিল যেখানে পৃথিবীর বিভিন্ন দেশ মিলে কনভেনশন অন ওয়েটল্যান্ডসে স্বাক্ষর করেছিল বা এই চুক্তিপত্রটা স্বাক্ষর করেছিল। কনভেনশন অন ওয়েটল্যান্ডস মানে কি? জলাভূমির উপরে একটা চুক্তি, জলাভূমি সংরক্ষণ কিভাবে করা হবে এন্ড এক্সেট্রা বিষয়। সেখান থেকে এই চুক্তিটার নাম হয়েছে রামসার চুক্তি, যেহেতু রামসার শহরে এটা চুক্তিবদ্ধ হয়েছিল। অ্যান্ড যে দিনে এটা অ্যাডপ্ট করা হয়েছিল সেই দিনটাকে মার্কস করতে বা সেই দিনটাকে স্মরণে রেখে আমরা দেখব প্রতি বছর 2nd February ওয়ার্ল্ড ওয়েটল্যান্ড ডে বা রামসার দিবস পালন করা হয়। রামসার মানেই জলাভূমি। 2026-27 অর্থবর্ষের জন্য রাজস্ব ঘাটতি বা ফিসক্যাল ডেফিসিট জিডিপির কত শতাংশ লক্ষ্যমাত্রা রাখা হয়েছে? রিসেন্টলি অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তিনি 1 ফেব্রুয়ারি এবছরের 2026-27 অর্থবর্ষের জন্য বাজেট পেশ করেছেন এবং সেই বাজেটে রিসেন্টলি লক্ষ্যমাত্রা রাখা হয়েছে আমাদের রাজস্ব ঘাটতি বা ফিসক্যাল ডেফিসিটের, সেটা হচ্ছে 4.3%. Okay, fiscal deficit is targeted at 4.3% of GDP in 2026 to 2027 ফাইন্যান্সিয়াল ইয়ার। সো খুব ইম্পর্টেন্ট একটা কারেন্ট অ্যাফেয়ার্স এটা, যেহেতু আমাদের বাজেট থেকে ছিল। রিসেন্টলি আমরা জানি বাজেট পেশ করা হয়েছে, ভারতের সংবিধানের 112 ধারাতে বার্ষিক আর্থিক বিবৃতির কথা বলা হয়েছে, সেটাকেই আমরা সাধারণত বাজেট বলে থাকি। তো এই যে বাজেট, এটা অর্থমন্ত্রী সাধারণত পেশ করে থাকে, লোকসভাতে পেশ করা হয়, এটা হচ্ছে বাজেটের ব্যাকগ্রাউন্ড। এবারে দেখো, প্রতি বছর এটা ফেব্রুয়ারি বা 1 ফেব্রুয়ারি বাজেটটাকে পেশ করা হয়, যেটা তোমার হচ্ছে এই 1 ফেব্রুয়ারি যে বাজেটটা পেশ করা হবে সেটা 1 এপ্রিল থেকে কার্যকর হবে। সো এই যে বাজেট, এই বাজেটটা এই বছরে পেশ করা হয়েছে, সেই বাজেটের হাইলাইটস আমরা আজকে একটু দেখব। 1 ফেব্রুয়ারি 2026 অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ সংসদে 2026-27 অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেট পেশ করেছেন। এটি তার টানা 9ম বাজেট, মানে টানা 9 বার বাজেট পেশ করছেন। অ্যান্ড শি ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান বা শি ইজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান ওমেন্স ফাইন্যান্স মিনিস্টার, যিনি পরপর যদি দেখি 2টো কনসিকিউটিভ টার্মের জন্য অর্থমন্ত্রী হয়েছেন। অ্যান্ড আরও একটা জিনিস হচ্ছে, তিনি টানা 9 বার প্রথম মহিলা অর্থমন্ত্রী হিসেবে বাজেট পেশ করেছেন। মানে এটা একটা খুব বড় ল্যান্ডমার্ক তিনি সেট করেছেন যদি আমরা দেখি তার যে সার্ভিসেস ক্ষেত্রে। অ্যান্ড এই বছরে টানা তিনি 9ম বাজেট পেশ করেছেন এবং কর্তব্য ভবনে প্রস্তুত করা এটি প্রথম বাজেট। কর্তব্য ভবনে প্রস্তুত করা একটা প্রথম বাজেট। এই বাজেটের মূল 3টি আদর্শ বা কর্তব্যের উপরে দাঁড়িয়ে আছে। এবারের বাজেটে 3টে কর্তব্যর কথা বলা হয়েছে। প্রথম কর্তব্য, অর্থনৈতিক প্রবৃদ্ধিকে দ্রুত এবং টেকসই করা, অর্থাৎ সাস্টেনেবল ডেভেলপমেন্টের দিকে, এবং খুব কিন্তু ফাস্ট ইকোনমিক গ্রোয়িংয়ের যে সেক্টর সেই দিকে যাওয়ার চেষ্টা করছে আমাদের ভারত। সো এখানে সাস্টেনেবল ডেভেলপমেন্টের উপরেও জোর দেওয়া হচ্ছে, আবার দ্রুত অর্থনীতিকে বৃদ্ধি করারও কথা বলা হচ্ছে। সো এটা একটা প্রথম কর্তব্য। সেকেন্ড হচ্ছে জনগণের আকাঙ্ক্ষা পূরণ, সাথে সাথে সক্ষমতা বৃদ্ধি, দুটোই। মানে জনগণের যে আকাঙ্ক্ষা আছে, জনগণের একটা আকাঙ্ক্ষা থাকে যে বাজেটের মাধ্যমে তাদের একটু ট্যাক্স রাহাত দেওয়া হবে অথবা যে কোনো বিভিন্ন ধরনের তাদের সাহায্য করা হবে। তো এইগুলো কিন্তু জনগণের কিছু আকাঙ্ক্ষা থাকে সরকারের কাছে, সেগুলো পূরণ, সাথে সাথে সক্ষমতা বৃদ্ধি। তো দুটোর উপরেই ফোকাস করা হয়েছে। এবং থার্ড হচ্ছে সবকা সাথ সবকা বিকাশ, এটা এর মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের কথাও বলা হয়েছে, মানে সকলের বিকাশের কথা বলা হচ্ছে, জাতি ধর্ম
ধর্ম বর্ণ লিঙ্গ নির্বিশেষে। সো এই হচ্ছে তিনটে আমাদের কথা বলা হয়েছে, তিনটে বাজেটের কথা। অ্যান্ড এবারে বাজেটের যদি হাইলাইটস দেখি, কিছু গুরুত্বপূর্ণ হাইলাইটস দেখো, আয়কর ও প্রত্যক্ষ কর সংক্রান্ত কিছু ঘোষণা করা হয়েছে। যেমন নতুন আয়কর আইন 2025, নতুন আয়কর আইন অনুসারে এটি 2026 সালের এপ্রিল থেকে কার্যকর হবে। আয়করের নিয়ম ও ফর্মগুলি সহজতর করা হবে, বুঝেছো? আয়করের যে নিয়মগুলো আছে, ফর্মগুলো আছে, সেগুলোকে সহজতর করা হবে। এবং গত বছরের আয়করে আমরা দেখেছিলাম কিছু আয়করের ছাড়ও দেওয়া হয়েছিল 2025-এর নতুন আয়কর আইন অনুসারে। সেই তোমার হচ্ছে 12 লাখ পর্যন্ত বা 12 লক্ষ পর্যন্ত সাধারণত কোনো ইনকাম ট্যাক্স দিতে হবে না কোনো হাউস হোল্ডকে, এইগুলো আনা হয়েছিল গতবারের আমরা যদি দেখি ইনকাম ট্যাক্সে। তো সেটা কিন্তু 2026-এর এপ্রিল থেকে কার্যকর হতে চলেছে। নেক্সট হচ্ছে মামলা ও দণ্ড কমানো, কর সংক্রান্ত আইনি জটিলতা কমানো এবং জরিমানা ও বিচার প্রক্রিয়াকে যুক্তিসঙ্গত করতে পদক্ষেপ নেওয়া হয়েছে এবারে। আইটি পরিষেবার সেফ হারবার মার্জিন, তথ্য প্রযুক্তি পরিষেবার জন্য 15.5% সাধারণ সেফ হারবার মার্জিন নির্ধারণ করা হয়েছে এবং এর সীমা 300 কোটি থেকে বাড়িয়ে 2000 কোটি করা হয়েছে, বুঝেছো? তো হারবার মার্জিনটা কিন্তু বর্তমানে বাড়ানো হয়েছে। যদি আমরা দেখি এটা আগে যদি দেখি 300 তোমার হচ্ছে কোটি পর্যন্ত এটা সীমা ছিল, হ্যাঁ, এটার মার্জিন এটাকে বাড়িয়ে 2000 কোটি পর্যন্ত করে দেওয়া হয়েছে, বুঝেছো? নেক্সট যদি দেখি বিদেশি ক্লাউড সার্ভিস প্রোভাইডার, 2047 সাল আমাদের ভারতের যে এবারে বাজেট পেশ করা হয়েছে, সেই বাজেটে 1000-এরও বেশি বার বিকশিত ভারত 1947 এই 1947 কথাটা 2047 কথাটাকে ইউজ করা হয়েছে, কারণ ভারত কিন্তু একটা লং টার্ম ভিশনকে দেখছে। ওকে, ভারত কিন্তু লং টার্ম ভিশনকে দেখছে। এখন আর ওই বছরে বছরে তোমার আর্থিক বাজেট পেশ করা হচ্ছে না। এখন ভারত দেখছে কি 2047-এর মধ্যে ভারত কি তোমার ডেভেলপ কান্ট্রি হবে, কারণ ভারত বর্তমানে ইজ এ ডেভেলপিং কান্ট্রি, মানে উন্নয়নশীল দেশের তালিকা আছে। এটাকে 1947-এর মধ্যে ডেভেলপ করার কথা বলা হচ্ছে। তো বারবার সেই 1947-এর কথাটা বারবার এসেছে আমাদের এবারের বাজেটে। 1947-কে টার্গেটিং একটা ইয়ার হিসাবে দেখা হয়েছে। তো 2047, মাফ করবে, 2047 সাল পর্যন্ত এদের জন্য বিশেষ ট্যাক্স হলিডে বা কর ছাড়ের সুবিধা দেওয়া হয়েছে। কাদের জন্য? বিদেশি ক্লাউড সার্ভিস প্রোভাইডার যারা আছে তাদেরকে ট্যাক্স হলিডে মানে করে ছাড় দেওয়া হবে। শেয়ার বাজার এসটিটি ফিউচার ট্রেডিংয়ের উপরে সিকিউরিটি ট্রানজ্যাকশন ট্যাক্স বা এসটিটি বর্তমানে 0.02% থেকে বাড়িয়ে 0.05% করা হয়েছে, কারণ এই মার্কেটটা অনেক বড়। সরকার এখান থেকে মোটামুটি কিছু মুনাফা অর্জন করতে চায়, কিন্তু সরকার এখানে কারণ দিয়েছে সেটা হচ্ছে যে এইবারের মানুষ এখন বর্তমানে শেয়ার মার্কেট বা যদি আমরা দেখি ট্রেডিংয়ের উপরে কিন্তু খুব বেশি ইনভেস্ট করছে। লাস্ট ইয়ারে যদি দেখি এই মার্কেটটা প্রায় 8000 কোটি টাকার মার্কেট, ঠিক আছে, এই ট্রেডিংয়ের মার্কেটটা। সো সরকার বলছে এটা ওয়ান অফ দ্য জুয়া টাইপের, হ্যাঁ। তো সেই কারণে সরকার এটাকে ট্যাক্স দিয়েছে যাতে মানুষ কম করে এটা, মানে ব্যবহার ট্রেডিংয়ের ক্ষেত্রে মানুষ না বুঝে ট্রেডিং করে থাকে, প্রচুর লস হয়। প্রায় যদি আমরা দেখি 98% মানুষ ট্রেডিংয়ে লস করে, 2% মানুষ কিন্তু লাভ করে যদি আমরা নেক্সট ইয়ারের ডেটা দেখি। তো সেই জন্য এখানে ট্যাক্স বাড়ানো হচ্ছে, এটা হচ্ছে সরকারের যুক্তি। কিন্তু আরেকটা যুক্তি হচ্ছে কি এখান থেকে সরকারের কিছু মুনাফা হবে, কারণ মার্কেটটা অনেক বড় মার্কেট, 8000 কোটি টাকার মার্কেট, বুঝতে পারছো? এটা আরও বাড়বে যত দিন যাবে, যত টেকনোলজি, যত মানুষের হাতে হাতে মোবাইল আসবে, তত দিন বাড়বে, তত এটা বাড়বে। নেক্সট আমরা যদি দেখি শিল্প পরিকাঠামো ও উৎপাদন, যদি আমরা দেখি শিল্প পরিকাঠামোর উপরে কি কি হয়েছে এবারে বাজেটের হাইলাইট। বায়োফার্ম শক্তি, ঘরোয়া পদ্ধতিতে বায়োলজিক ওষুধ উৎপাদনের ইকোসিস্টেম গড়তে 10,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। তো কত টাকা বরাদ্দ করা হয়েছে বায়োফার্ম শক্তির জন্য? 10,000 কোটি টাকা, নোট করে নেবে খাতাতে এটা। এর আওতায় 3টি নতুন নাইপার শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন এবং 7টি বিদ্যমান প্রতিষ্ঠানের মান উন্নয়ন করা হবে। অলরাইট, যেখান থেকে বা ফার্মাসিউটিক্যাল যে সেক্টরটা আছে সেই সেক্টরটা একদমই ঘরোয়া পদ্ধতিতে ওষুধ তৈরি করার জন্য, মানে আমাদের ভারতের যে ফার্মাসিউটিক্যাল সেক্টর আছে, ভারতকে অবশ্যই পৃথিবীর মধ্যে ফার্মাসিউটিক্যাল হাব বলা হয়ে থাকে, মানে ভারত পুরো বিশ্বকে ওষুধ সাপ্লাই করে থাকে, হ্যাঁ। আমেরিকার মতো বড় বড় মার্কেটে ভারত হচ্ছে সবচেয়ে বড় ওষুধ সাপ্লায়ার। তো সেই ক্ষেত্রটা আরও বেহতার করতে, আরও ভালো করতে 10,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এমএসএমই, মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ যেগুলো আছে,
হ্যাঁ, তো সেই মাঝারি, ক্ষুদ্র এবং অতি ক্ষুদ্র যে শিল্প আছে তাদের জন্য ভবিষ্যৎ চ্যাম্পিয়ন হিসাবে গড়ে তুলতে 10,000 কোটি টাকা দেওয়া হয়েছে। এসএমই গ্রোথ ফান্ড প্রস্তাব করা হয়েছে রিসেন্টলি। তো এমএসএমই ক্ষেত্রে গত বছরেও আমরা যদি দেখি কিছু হেল্প দেওয়া হয়েছিল তাদের জন্য, কিছু তোমার হচ্ছে বরাদ্দ করা হয়েছিল। এই বছরেও 10,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। অলরাইট, নেক্সট যদি আমরা দেখি পাবলিক ক্যাডেক্স, সরকারি মূলধন ব্যয় 11.2 লক্ষ কোটি টাকা, যেটা 2025-26 ছিল সেটা থেকে বাড়িয়ে 12.2 লক্ষ কোটি টাকা করা হয়েছে। মানে গতবারে যদি আমরা দেখি সরকারের ক্যাপেক্স ছিল কত, সেটা হচ্ছে পাবলিক ক্যাপেক্স ছিল 11.2 লক্ষ কোটি টাকা। এটা সরকারের টোটাল যদি আমরা দেখি মূলধনী ব্যয় ছিল, সেটা বাড়ানো হয়েছে। এবার একটু সরকার বেশি খরচ করবে, 12.2 লক্ষ কোটি টাকা এই বছরে করা হয়েছে। হাই স্পিড রেল ব্যবস্থা পরিবেশ বান্ধব, এবারে দেখো এবারে বাজেটে না লজিস্টিক ক্ষেত্র বা পরিবহনের উপরে খুব বেশি জোর দেওয়া হয়েছিল, খুব লজিস্টিক্স এবং পরিবহনকে খুব গুরুত্ব দেওয়া হয়েছে এবং ইনফ্রাস্ট্রাকচার বিল্ডিংয়ের উপরে খুব জোর দেওয়া হয়েছে। তো হাই স্পিড রেল নেটওয়ার্ক যদি দেখি, পরিবেশ বান্ধবতা যাতায়াতের জন্য শহরগুলির মধ্যে 7টি নতুন হাই স্পিড রেল করিডোর তৈরি করা হয়েছে, ইনক্লুডিং আমাদের ওয়েস্ট বেঙ্গলের শিলিগুড়ি থেকেও মেবি একটা এরকম রেল করিডোরের কথা এইবারে তোমার হচ্ছে যে আমাদের বাজেট এসেছে সেখানে বলা হয়েছে। তো 7টি এরকম লাইন তৈরি করা হবে, হাই স্পিড রেল নেটওয়ার্ক তৈরি করার কথা, করিডোর তৈরি করার কথা বলা হবে, তৈরি করার কথা বলা হয়েছে জাস্ট, হ্যাঁ, করা হবে এমন বলা হয়নি, করার কথা বলা হয়েছে। নেক্সট হচ্ছে কি শিক্ষা ও ক্রিয়া পর্যটন, বালিকা হোস্টেল, উচ্চশিক্ষায় ছাত্রীদের অংশগ্রহণ বাড়াতে প্রতিটি জেলায় একটি করে ছাত্রীবাস বা গার্লস হোস্টেল স্থাপন করা হবে। তারপর হচ্ছে এভিজিসি ল্যাব, মুম্বাইয়ের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ক্রিয়েটিভ টেকনোলজিস, যার মধ্যে প্রায় 15,000 মাধ্যমিক স্কুল এবং 500টি কলেজে কন্টেন্ট ক্রিয়েট ল্যাব তৈরি করা হবে। মানে কন্টেন্ট ক্রিয়েশনের উপরে জোর দেওয়া হচ্ছে, বুঝেছো। নেক্সট হচ্ছে কি পর্যটন ও গাইড, 20টি পর্যটন কেন্দ্র এবং 10,000 গাইডকে আইআইএম এর সহযোগিতায় 12 সপ্তাহের উচ্চমানের প্রশিক্ষণ দেওয়া হবে। অর্থাৎ দেশে যাতে পর্যটন ক্ষেত্র সেক্টরটা আরও বৃদ্ধি পায় বা পর্যটন সেখানে বিদেশি পর্যটকেরা আমাদের ভারতে আসে এবং তাদের ভালো এক্সপিরিয়েন্স হয়, সেই জন্য 20টি পর্যটন কেন্দ্রে 10,000 গাইডকে তাদের উচ্চমানের শিক্ষা দেওয়া হবে 12 সপ্তাহ ধরে। খেলো ইন্ডিয়া, আগামী দশকে ক্রীড়া ক্ষেত্রকে আমূল বদলে দিতে এই মিশনটিকে আরও শক্তিশালী করা হবে। যেহেতু ভারত আমরা দেখিয়েছি 2030 সালের মধ্যে কমনওয়েলথ গেমস হোস্ট করতে চলেছে এবং ভারতের একটা ভিশন হচ্ছে অলিম্পিক গেমসটাকেও ইন্ডিয়াতে হোস্ট করবে। তো এই যে আমাদের ভিশন, সেই ভিশনটাকে যদি আমাদের বাস্তবায়িত করতে হয় তাহলে আগে নিজের দেশের খেলাটাকে কি করতে হবে, ভালো করতে হবে, নিজের দেশের খেলা জগৎকে আরও বেহতর করতে হবে, ইনফ্রাস্ট্রাকচার বিল্ড করতে হবে, স্টেডিয়াম বিল্ড করতে হবে, তাই তো। তো এখানে ওই কারণে খেলো ইন্ডিয়া গেমসের উপরে জোর দেওয়া হচ্ছে এবং আরও শক্তিশালী করার কথা বলা হচ্ছে। লাস্ট যদি আমরা দেখি নেক্সট 13 ইয়ার্স, শুল্ক এবং কাস্টমস, কৃষি, ব্যক্তিগত ব্যবহারের পণ্য, ব্যক্তিগত ব্যবহারের জন্য আমদানিকৃত পণ্যের উপর শুল্ক 20%, 20% থেকে কমিয়ে 10% করে দেওয়া হয়েছে। হ্যাঁ, মানে ছোটোখাটো যে ব্যক্তিগত পণ্য ব্যবহার করা হয়েছে সেক্ষেত্রে। ওষুধ এবং খনিজ, লিথিয়াম আয়ন ব্যাটারি তৈরির সরঞ্জাম এবং 17টি জরুরি ওষুধের উপরে শুল্ক ছাড় দেওয়া হয়েছে। তো ওষুধের উপরে ছাড় দেওয়া হয়েছে, এটা যারা আমাদের মিডিল ক্লাস এবং একদমই যদি আমরা দেখি লোয়ার মিডিল ক্লাস সেক্টর আছে তাদের অনেক হেল্প হবে এটার মাধ্যমে, তাই তো। তো এখানে ওষুধের উপরে, দৈনন্দিন জীবনে যে ওষুধ ব্যবহার করা হয় জরুরি 17টি ওষুধের উপরে শুল্ক ছাড় দেওয়া হয়েছে। আর লিথিয়াম ব্যাটারি ব্যবহার করা হচ্ছে আজকালকার দিনে বিভিন্ন ছোটোখাটো গাড়ি তৈরি করতে, স্কুটার থেকে শুরু করে বিভিন্ন কার বিল্ডিংয়ের ক্ষেত্রে ইউজ হচ্ছে, সেখানেও ছাড় দেওয়া হয়েছে। ভারত বিস্তার কৃষি ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহারের জন্য একটি বহুভাষিক টুল চালু করা হবে যা কৃষকদের আধুনিক চাষাবাদে সাহায্য করবে। আর বিদেশ ভ্রমণ, ওভারসিজ ট্যুর প্রোগ্রাম প্যাকেজের উপরে ট্যাক্স বর্তমানে 5% থেকে 5% ও 20% থেকে কমিয়ে 2% করে দেওয়া হয়েছে। মানে যারা বাইরের দেশে ঘুরতে যায় বা বিজনেসের কারণে যে কোনো কারণে বাইরে যাওয়া হয়, যাদের যাওয়া হয় তাদের কিন্তু এবারে একটু সাহায্য হবে, কারণ তাদের ওভারসিজ যে প্যাকেজগুলো হয় সেই প্যাকেজে যে আগে ট্যাক্স লাগানো হতো বাই দ্য কান্ট্রি, বিভিন্ন কান্ট্রির উপরে বিভিন্ন লাগানো হতো, তুমি যে কান্ট্রিতে যাবে তেমন ট্যাক্স লাগানো হতো, তো সেটা 5 থেকে 20-র মধ্যে ছিল, সেটা কমিয়ে অল সেক্টরে 2% করে দেওয়া হয়েছে, মানে অনেকটা সেফ হয়েছে এখানে। সো এটা হচ্ছে আমাদের বাজেটের হাইলাইট। আরও হাইলাইট আছে, সেটা নিয়ে আমরা
আমাদের অন্য একটা ভিডিওতে আলোচনা করব। যদি বাজেটের উপর থেকে আলাদা ক্লাস চাই তো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি বাজেটের উপর থেকে জাস্ট হাইলাইটগুলো দিলাম, এরপরে ডিটেলস হয়, ডিটেলসগুলো আমাদের হায়ার স্টাডিজ লাইক সিজিএল টাইপের এক্সামের জন্য প্রয়োজন হয়। সাধারণত আমরা যে ধরনের ডব্লিউএপি কেপি ইত্যাদির ক্ষেত্রে তেমন প্রয়োজন হয় না এই জিনিসগুলো, তবে জিডি ডব্লিউবিসিএস এর জন্য খুব ইম্পর্টেন্ট এই বছরের আমাদের বাজেট হাইলাইটসটা। অলরাইট, চলো ডব্লিউপি কেপি সহ বিভিন্ন পরীক্ষার প্রিপারেশন যারা নিতে চাও তারা অবশ্যই আমাদের টিডব্লিউএস একাডেমি অ্যাপ চেক আউট করতে পারো, সেখানে বিভিন্ন ব্যাচে আমাদের ক্লাস চলছে। আমরা আজকের জিকে প্রশ্ন উত্তরে আসবো। ফার্স্ট প্রশ্ন, ইন্ডিয়ান গেট নয়াদিল্লিতে আছে এবং রাষ্ট্রপতি ভবন এটাও দিল্লিতে আছে। এই দুটি ঐতিহাসিক স্থাপত্যের নকশা কার তৈরি? দুটি বিখ্যাত স্থাপত্য, ইন্ডিয়া গেট যেটা একটা আমাদের ন্যাশনাল স্মৃতিসৌধ বা জাতীয় স্মৃতিসৌধ হিসাবে ব্যবহৃত হয়, ইন্ডিয়া গেটটা জাতীয় স্মৃতিসৌধ। ওকে, তো ন্যাশনাল বা জাতীয় স্মৃতিসৌধ হিসাবে বা ন্যাশনাল মনুমেন্ট হিসাবে যেটাকে আমরা দেখে থাকি, ইন্ডিয়ান গেট দিল্লিতে আছে এবং রাষ্ট্রপতি ভবন, এই দুটি এডুইন লুটিয়েন্সের তৈরি করা স্থাপত্য, তিনি এই দুটির আর্কিটেকচারার। নেক্সট হচ্ছে, নিচের কোন ব্যাকটেরিয়াটি ডিনাইট্রিফিকেশন প্রক্রিয়ায় সরাসরি অংশগ্রহণ করে? ডিনাইট্রিফিকেশনে অংশগ্রহণ করে এখানে একটাই ব্যাকটেরিয়া, সেটি হচ্ছে সিউডোমোনাস। বাকিগুলো সবই নাইট্রোজেন আবদ্ধ করে থাকে। বাকিগুলো অ্যাজোটোব্যাক্টর, নাইট্রোসোমোনাস এবং রাইজোবিয়াম, এরা কিন্তু নাইট্রোজেন আবদ্ধ করে থাকে, ডিনাইট্রিফিকেশন করে না এরা। আচ্ছা, এখানে সিউডোমোনাস ডিনাইট্রিফিকেশন করে। ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ কোনটি? সুন্দরবন, নীলগিরি, নন্দা দেবী এবং মান্নার বায়োস্ফিয়ার রিজার্ভ। এটা হচ্ছে নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ, দক্ষিণ ভারতে অবস্থিত আছে। 1986 সালে ডিক্লেয়ার হয়েছিল অ্যাজ এ বায়োস্ফিয়ার রিজার্ভ হিসাবে। মৃচ্ছকটিকম নাটকটির রচয়িতা ছিলেন কে? মৃচ্ছকটিকম নাটক বিখ্যাত একটি সংস্কৃত নাটক, এটা রচনা করেছিলেন শূদ্রক। দেখো, বেশ কিছু এনসেন্ট বুকস বা বইয়ের নাম দেওয়া আছে এখানে, সেগুলো লেখক আমি লিখে দিয়েছি। দেখো, অভিজ্ঞান শকুন্তলম কালিদাস লিখেছেন, মেঘদূতম কালিদাসের নাটক, রঘুবংশম কালিদাসের লেখা নাটক, এই তিনটে উল্লেখযোগ্য বই কালিদাসের। মৃচ্ছকটিকম শূদ্রক, অর্থশাস্ত্র কৌটিল্য বা চাণক্য লিখেছেন। হর্ষচরিত বাণভট্ট, এবং আরেকটা বই লিখেই ফেলো বাণভট্ট যখন নাম এসেছে, কদম্বরী এবং হর্ষচরিত দুটোই রচয়িতা হচ্ছে বাণভট্ট। রাজতরঙ্গিনী কলহন লিখেছেন, ইন্ডিকা মেগাস্তিনিস লেখেন এবং বৃহৎ সংহিতা লিখেছেন বরাহমিহির। এই কয়েকটা বই, এগুলো হচ্ছে আমাদের প্রাচীন ভারতে লেখা বিখ্যাত কিছু বই। আরও বই আছে, কিন্তু এই বইগুলো থেকে ইউজুয়ালি বেশি আসে পরীক্ষায় প্রশ্ন। যেমন অর্থশাস্ত্র, কদম্বরী কে লিখেছে, প্রচুর পরীক্ষায় প্রশ্ন দিয়েছে এখান থেকে। গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স GHI যৌথভাবে কোন দুটি সংস্থা প্রকাশ করে? গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স প্রকাশ করে থাকে যৌথভাবে কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড ও ওয়েল্থ হাঙ্গার হেল্প বলে এই দুটি সংস্থা, তারা গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স প্রকাশ করে থাকে। বিখ্যাত পর্যটন কেন্দ্র গুলমার্গ কোন পর্বতশ্রেণীতে দেখা যায়? গুলমার্গ হচ্ছে জম্মু কাশ্মীরে অবস্থিত আছে, জম্মু ও কাশ্মীর অঞ্চলে অবস্থিত, তাই তো? এই জম্মু ও কাশ্মীর অঞ্চলের গুলমার্গ প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পর্যটকদের আকর্ষণ। এই গুলমার্গ এটা অবস্থিত আছে পীর পাঞ্জাল রেঞ্জে, পীর পাঞ্জাল শ্রেণীতে। এশিয়ানের সদর দপ্তর কোথায় অবস্থিত? অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশন, অর্থাৎ দক্ষিণ এশীয় নেশনসগুলোর একটা অ্যাসোসিয়েশন, দক্ষিণ এশীয় যে দেশগুলো আছে তাদের একটা জোট এশিয়ানের সদর দপ্তর আছে জাকার্তাতে, যেটা ইন্দোনেশিয়াতে অবস্থিত। এশিয়ানের সদস্য দেশ কতগুলি? এশিয়ানের মেম্বার স্টেট হচ্ছে ব্রুনেই। হ্যাঁ, ব্রুনেই দেশটা এশিয়ানের একটা মেম্বার কান্ট্রি, যেটাকে আমরা ব্রুনেই দারুসালাম বলে থাকি। কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, পিডিআর বা লাওস যেটাকে বলছি, মালয়েশিয়া, মায়ানমার, ফিলিপাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড,
তিমোর এবং ভিয়েতনাম। হ্যাঁ, তো এই হচ্ছে কয়েকটা মেম্বার কান্ট্রি। কতগুলি আছে মেম্বার কান্ট্রি? 11টি মেম্বার কান্ট্রি, 11টি দেশ এশিয়ানের সদস্য দেশ। ভারত কিন্তু এশিয়ানের সদস্য দেশ নয়, এটা জেনে রাখতে হবে। সাউথ ইস্ট এশিয়ান নেশনগুলো আছে। মেন্ডেলের প্রবর্তিত ফ্যাক্টর বর্তমানে কি নামে পরিচিত? মেন্ডেল ফ্যাক্টর যেগুলো নিয়ে গবেষণা করেছিলেন বা তার যে ফ্যাক্টরগুলো ছিল, সেই মেন্ডেলের ফ্যাক্টরগুলোকে আমরা সাধারণত জিন বলি বর্তমানে। ওকে, এটা বর্তমানে জিন। কোন যুদ্ধের মাধ্যমে ভারতে ফরাসি শক্তির আধিপত্য চূড়ান্তভাবে শেষ হয়ে যায়? ভারতবর্ষে ইংরেজরা যেমন তারা শাসন করেছে, উপনিবেশ করেছে, তেমন ফরাসিরাও কিন্তু উপনিবেশ করেছে। কলকাতাতে ফরাসি এবং ইংরেজদের উপনিবেশ ছিল, আমরা জানি। চন্দননগরে ফরাসিদের উপনিবেশ ছিল। পন্ডিচেরিতে ফরাসিদের রাজধানী অঞ্চল ছিল। আর ফরাসি আর ইংরেজরা কিন্তু একে অপরের অ্যান্টি ছিল, সেই ইউরোপ থেকেই যদি আমরা দেখি। হ্যাঁ, এদের মধ্যে তোমার হচ্ছে তোমার প্রচুর বছর ধরে যুদ্ধ চলেছে এই ফরাসি এবং ইংরেজদের মধ্যে। হ্যাঁ, সো এই যে ফরাসি এবং ইংরেজ, এটা ভারতেও বেশ কিছু যুদ্ধ লড়েছে। তার মধ্যে একটা হচ্ছে বন্দিবাসের যুদ্ধ। এটা 1760 সালে লড়া হয়েছিল। 1760 সালে কাদের মধ্যে হয়? ইংরেজ ও ফরাসিদের মধ্যে সংগঠিত হয়েছিল এই যুদ্ধটি। এবং এই যুদ্ধের মাধ্যমে ফরাসিদের চূড়ান্ত আধিপত্য শেষ হয়। নেক্সট কোশ্চেন ইজ, লোহিত রক্তকণিকা কোথায় তৈরি হয়? চলো, এটা বাড়ির কাজ দেওয়া থাকবে, কমেন্ট করে জানাবে এটা। ইন্ডিয়ান কান্ট্রি বই শীর্ষক বইটির লেখক হলেন কে? 2025-এ প্রকাশিত বই, এটা একটা নতুন বই, রিসেন্ট 2025-এ প্রকাশিত হয়েছিল এই বইটা। ইন্ডিয়ান কান্ট্রি শীর্ষক বইটা লিখেছেন, এটা ভুল আছে, হ্যাঁ, শোভা রাও হবে, অপশন ডি, শোভা রাও লিখেছেন বইটা। আইপিএল ফরম্যাটে 5000 রান করার প্রথম ব্যাটসম্যান কে? আইপিএল ফরম্যাট, এটা একটা টি-20 ফরম্যাট, ভারতের একটা টি-20 টুর্নামেন্ট। আইপিএল টুর্নামেন্টটার প্রথম ব্যাটসম্যান হিসেবে 5000 রান যিনি কমপ্লিট করেছিলেন, তিনি কে? তিনি হলেন সুরেশ রায়না। 1 ন্যানোমিটার এর সমান হলো 10 আংস্ট্রম, 100 আংস্ট্রম, তারপরে এক্সেট্রা তোমার হচ্ছে অপশন আছে। রাইট অ্যান্সার, এটাও ভুল আছে, হ্যাঁ, 10 আংস্ট্রম হবে। 1 ন্যানোমিটার মানে 1 ন্যানোমিটার 10 আংস্ট্রমের সমান। আর যদি 10 আংস্ট্রমকে আমরা যদি মিটারে আনি, তাহলে হচ্ছে 10⁹ মিটার হবে এটা। ওকে, অর্থাৎ 1 ন্যানোমিটার মানে হচ্ছে কি, 1 ন্যানোমিটার মানে 10⁹ মিটার, অথবা 10 আংস্ট্রম মানে হচ্ছে 10⁹ মিটার। অলরাইট, এটা হচ্ছে পরিমাপের একক। বিশেষ করে খুব ক্ষুদ্র দৈর্ঘ্য, মানে পরমাণুর যে ব্যাসার্ধ ইত্যাদি পরিমাপ করতে ব্যবহার করা হয়ে থাকে এই এককগুলো। অলরাইট, নেক্সট কোশ্চেন ইজ, নিম্নের কে 2019 সালে ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন? 2019 সালে 3 জনকে ভারতরত্ন দেওয়া হয়। 2019 সালে 3 জন ভারতরত্ন পেয়েছিলেন। যদি আমরা দেখি, তাদের মধ্যে একজন হচ্ছেন প্রণব মুখোপাধ্যায়, প্রণব মুখোপাধ্যায় বা মুখার্জি। প্রণব মুখার্জি হচ্ছেন আমাদের ভারতের 13তম রাষ্ট্রপতি ছিলেন। 13তম রাষ্ট্রপতি 2012 সাল থেকে 2017 পর্যন্ত তিনি ভারতের রাষ্ট্রপতি ছিলেন। এছাড়া আরো কয়েকজনকে ভারতরত্ন দেওয়া হয়েছিল, যেমন এই বছরেই ভারতরত্ন পেয়েছিলেন নানাজি দেশমুখ, মহারাষ্ট্রের একজন রাজনীতিবিদ, নানাজি দেশমুখ। আর একজন হচ্ছে আসামের সঙ্গীত শিল্পী ভূপেন হাজারিকা, আসামের সঙ্গীত শিল্পী ভূপেন হাজারিকা, এদেরকে দেয়া হয়েছিল ভারতরত্ন পুরস্কার। অলরাইট, নেক্সট প্রশ্ন, বিপদ সংকেত হিসেবে লাল আলোর ব্যবহার করা হয় কেন? আমরা বিপদ সংকেত হিসেবে লাল আলোর ব্যবহার করি বিকজ লাল আলোর বিক্ষেপণ সবচেয়ে কম হয়ে থাকে।
অপশন বি ইজ রাইট অ্যান্সার। মারমাগাঁও বন্দরটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? পশ্চিম উপকূলে অবস্থিত আছে মারমাগাঁও বন্দর, পশ্চিম উপকূলে। পশ্চিম উপকূল, এখানে যে কটা অপশন দেওয়া আছে সবগুলোই পশ্চিম উপকূলেই আছে, সবগুলোই পশ্চিম উপকূলের রাজ্য। তো পশ্চিম উপকূলের কোন রাজ্যে আছে? পশ্চিম উপকূলের বন্দর, পশ্চিম উপকূলে যে বন্দরগুলো পাওয়া যায় ম্যাক্সিমাম কি প্রাকৃতিক বন্দর, তাহলে মারমাগাঁও হচ্ছে একটা প্রাকৃতিক বন্দর, এটা গোয়াতে অবস্থিত আছে। কাকে ঐতিহ্যবাদী আধুনিকতাবাদী বলা হয়? ঐতিহ্যবাদী আধুনিকতাবাদী হিসাবে পরিচিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। অন দ্য অরিজিন অফ স্পিসিস গ্রন্থটি কার লেখা? অন দ্য অরিজিন অফ স্পিসিস বইটি যিনি লিখেছেন তিনি হলেন চার্লস ডারউইন, বিবর্তনবাদের প্রবক্তা বা প্রাকৃতিক বিবর্তনবাদের প্রবক্তা। দীনবন্ধু মিত্র রচিত নীল দর্পণ গ্রন্থে কোন শ্রেণীর উপর নিপীড়নের বর্ণনা আছে? নীল দর্পণ, এই নাটকটা লেখা হয়েছিল নীল বিদ্রোহের ভিত্তিতে। নীল বিদ্রোহটা কি? নীল বিদ্রোহ হয়েছিল কিসের কারণে? এটা একটা কৃষক বিদ্রোহ না? নীল বিদ্রোহ, কৃষকরা নীল চাষ করতে চাইতো না, হ্যাঁ, তার কারণে এই নীল কর যারা সাহেব থাকতো তারা নীল চাষীদের উপরে অত্যাচার করতো, এবং তার মানে ফলশ্রুতিতে যদি আমরা দেখি 1859-60 সালের দিকে এই ইন্ডিগো রেভলিউশন বা নীল বিদ্রোহ শুরু হয় বাংলা অঞ্চলে। এটা অবশ্যই একটা কৃষক নিপীড়নের বর্ণনা আমরা এখানে পাচ্ছি। পশ্চিমবঙ্গের প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পান কে? পশ্চিমবঙ্গ থেকে প্রথম ব্যক্তি হিসেবে যিনি জ্ঞানপীঠ পেয়েছিলেন তিনি হলেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় 1966 সালে, তার উপন্যাস গণদেবতার জন্য। অলরাইট, চলো আজকের ক্লাসটি এখানেই শেষ হবে। ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আর প্রতিদিনের ক্লাস যারা দেখো তারা প্রতিদিনের হোমওয়ার্কের অ্যান্সারটাও করবে। আজকের আমাদের এই পর্বে আমরা বাজেট সেশন নিয়ে ছোট্ট একটা হাইলাইটস দেওয়ার চেষ্টা করলাম। তো বাজেট সেশনের হাইলাইটসটা যদি বুঝতে না পারো আরেকবার কিন্তু ওটা দেখে নেবে। বাজেট সেশনস বাংলাতে আমি লিখে দিয়েছি, ওটা পড়ে রাখবে। আপকামিং তোমার এই পুরো 2026 বা 27-এ যত পরীক্ষা আছে তার জন্য ওটা কাজে আসবে। কিন্তু ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।